সাংবাদিক বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বিত শিক্ষার্থী সংসদ একটি দল নিরপেক্ষ স্বতন্ত্র প্যানেল। আমাদের এখানে হচ্ছে যারা এসেছে কারো কারো রাজনৈতিক পলিটিক্যাল কোনো পার্টির সাথে অ্যাফিলিয়েশন আছে, কারো একদমই নাই, অধিকাংশরই নাই। তবে আমরা প্রত্যেকে এখানে এসেছি হচ্ছে একদমই রাজনৈতিক এজেন্ডাহীন স্বতন্ত্রভাবে। প্রত্যেকে নিজস্ব জায়গা থেকে শিক্ষার্থীদের জন্য আগে কাজ করেছেন, জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন হলে নেতৃত্ব দিয়েছেন। তো আমরা এই স্বতন্ত্র জায়গা থেকে নানানজন যারা হচ্ছে নিজেদের একটা জায়গা ছিল, ভোট ব্যাংক ছিল, দেশ ছিল, আমরা হচ্ছে একসাথে লড়াই করার জন্য সমন্বিত শিক্ষার্থী প্যানেল, আপনারা নামের দিকে তাকালেও বুঝবেন আমরা এমন একটা প্যানেল করেছিলাম। তো ফলশ্রুতিতে প্যানেলটি বস্তুত পক্ষে আসলে কেউ কারোর উপর নির্ভরশীল নয়। এমনিতেও ডাকসু নির্বাচন যেটা, এটা তো আসলে প্যানেলের উপর নির্ভরশীল না। ডাকসুটায় প্রত্যেকেই আসলে স্বতন্ত্র প্রার্থী, কিন্তু আমরা হচ্ছে কাজের জন্য এটাকে প্যানেল করি আর কি। রাজনৈতিক সংগঠন যারা আছে, রাজনৈতিক দলগুলো সমর্থিত যে প্যানেলগুলো, তাদের জন্য হিসাব নিকাশটা একটু ভিন্ন। তারা যে প্যানেল দেয় তাদের নিজস্ব প্যানেল থাকে। এর বাইরে আমরা যারা স্বতন্ত্র প্যানেল হয়েছে আমাদের আসলে প্রত্যেকেই নিজস্ব জায়গায় নিজে বের হয়ে আসার মতো, বাট পরিশ্রমটা একা তো করা সম্ভব নয়। 40,000 শিক্ষার্থীর কাছে আসলে একা পোষা সম্ভব নয়। যার কারণে হচ্ছে আমরা একটা প্যানেল করেছি যাতে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে পারি শেষ পর্যন্ত। তো আমরা যখন প্যানেলটা গঠন একদম শুরুর দিকে যখন আমরা প্যানেলটা গঠন করছিলাম, ঘোষণা করার আগ দিয়েও আমাদের প্যানেলটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন আমাদের জিএস যিনি ছিলেন মাহিন সরকার, তাকে হচ্ছে আমাদের প্যানেলে আসার কারণে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করার আগেও তার উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, প্রেশারাইজ করা হয়েছিল যাতে সেই প্যানেলে কোনোভাবেই না আসে। কিন্তু যখন সে এই প্রেশারকে ওভারকাম করে আমাদের সাথে চলে এসেছিল এবং বহিষ্কার হওয়ার পরে দৃঢ় ছিল, অটল ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো উনি শেষ পর্যন্ত লড়াইটা করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গতকাল রাতে তিনি আমাকে জানালেন যে তার এলাকায় হচ্ছে তাকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে, যার কারণে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে। তারপর আমি তাকে বুঝিয়েছি, দেখেন এটা আমরা যেহেতু সবাই স্বতন্ত্র, এমন কোনো প্যারা নেই যে আপনি চলে গেলে না যায়েন না বা আপনাকে থাকতেই হবে, এমন কিছু না। বাট আপনার নিজের রাজনীতির ব্যাপারটা চিন্তা করেন। আপনি যদি এখন প্যানেল থেকে বসে যান, আপনার রাজনীতির কিন্তু কফিনে শেষ পেরে ঠুকে দিবেন। ফলশ্রুতিতে এটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেন। এই ছিল আমার সাথে তার শেষ কথা। এর পরবর্তীতে যা হয়েছে আপনারা দেখেছেন। আমি এক্ষেত্রে কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে, আমার শুধু এই যে একজন প্যানেল থেকে আজকে চলে গেছে শুধু তা না, আমার প্যানেলের অন্য আরো অনেক প্রার্থীকেই মন্ত্রীপাড়া থেকে সব বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারা যেন বসে যায়, আগ থেকে যেন প্যানেলে না আসে। এখন আসার পরে এমনকি দুঃখজনক কথা হচ্ছে, কাউকে পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে যে তুমি যদি না বসো তোমার পার্সোনাল অমুক তথ্য আমরা অনলাইনে ছেড়ে দেবো। এই ধরনের ভিন্ন রাজনীতিও করা হচ্ছে। তো এই যে রাজনীতিগুলো করা হচ্ছে, এটাকে আমরা আমাদের শক্তি মনে করি। ঠিক, আমরা মনে করি আমরা শক্তিশালী প্রার্থী হিসাবে, আমরা শক্তিশালী একটা প্যানেল হিসাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এবং সেটা শুধু এখানকার ইন্টারনাল ষড়যন্ত্র না, এটা একদম অনেক দূর থেকে ষড়যন্ত্র হচ্ছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু আমরা প্যানেল গঠন করেছি এবং আমরা লড়াই প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। ফলশ্রুতিতে আমরা কোনোভাবে আমাদের মনোবল ভাঙছে না। আমাদের যারা প্রার্থী ছিলেন আপনারা জানেন, এত ইয়ার ভিতর দিয়েও আমরা আমাদের যে শিডিউল, সেই শিডিউলটা আমরা ব্রেক করিনি। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করছি। আমাদের আজকে 2টা প্রজেকশন মিটিং, একটা অলরেডি হয়ে গিয়েছে বঙ্গমাতা হলে, 7টায় আমাদের শামসুন্নাহর হলে আমাদের প্রজেকশন মিটিং আছে, সেটাও হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাজ জারি রেখেছি। আমি 1 নম্বর কথা বললাম যে আমাদেরকে এই যে নানানভাবে প্রেশার সৃষ্টি করা, প্রেশার ক্রিয়েট করা যাতে আমাদের প্যানেলটা ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, এটা যেমন ছিল। 2 নম্বর যে কাজটা করা হয়েছে, একটা ফ্রেমিং করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিকে কি বলে এটাকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের মাহিন সরকার উনি ঘোষণা দিয়ে গেছেন যে জুলাই শক্তি ঐক্যবদ্ধ হবে। তাহলে আমি প্রশ্ন করবো, আমার এখানে যারা বসে আছে তারা কি জুলাই শক্তি না? এখানে আপনারা যতগুলো মুখ দেখছেন, এখানে আহত একজন আছে, জুলাই আহত, আমাদের যিনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলাই আহত, এবং তারপরে যে সদস্য আছে তিনি নিজেও আহত। আমাদের এখানে যারা আছে, রিয়ন আছে, আমাদের এখানে এই যে মিতু আছে সামনে থেকে, উনি ছিল এই যে সে সহসমন্বয়ক লিস্টে ছিল অনেকেই। ফলে আমাদের এখানে যারা আছে প্রত্যেকে জুলাই সম্মুখ সারির লোকজন। বলতে পারেন যে আমি একটু কম,
আমি ছাড়া প্রত্যেকে জুলাইয়ের একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, কেউ কেউ নেতৃত্ব ছিলেন। তাহলে এই যে ফ্রেমিং করা হচ্ছে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য, এটা আমি বলবো যে একটা জুলাই কেন্দ্রিক চেতনাকে বিক্রি করে সিম্পেথি গেইন করে সেখানে ভোট ব্যাংক মানে লুটার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান ছিল সকল দল, সকল মতের মানুষের, সকল শ্রেণীর শিক্ষার্থীদের এবং বলবো যে আম জনতার সম্মিলিত একটা প্রচেষ্টার নাম ছিল জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের এটা কোনো একক শক্তি নয় বা একক কারো এটা মালিকানায় নেই। ৭১-এর চেতনাকে আওয়ামী লীগ যেভাবে এককভাবে বানাতে গিয়ে আমাদের বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করে দিয়েছিল, আমাদের এনভায়রনমেন্টকে নষ্ট করে দিয়েছিল, আমাদের মধ্যকার সম্পর্কগুলোকে নষ্ট করে দিয়েছিল, সেই অপচেষ্টায় আবার করা হচ্ছে ২৪কে কেউ কেউ একীভূত করার মাধ্যমে। আমরা বলবো যে ২৪কে বিক্রি করে কেউ যেন ভোটাধিকার মানে ভোট কিনতে না পারে, ভোট চাইতে না পারে, সিম্পেথি গেইন করতে না পারে, এই ব্যাপারে আমাদের শিক্ষার্থীরা অবশ্যই সচেতন থাকবে। ৩ নম্বর কথা যে ব্যাপারটা আমরা বলতে চাচ্ছিলাম, আমরা আমাদের জিএস পদ উনি একজনকে সমর্থন দিয়ে উনি নিজের মতো সরে গিয়েছেন। তিনি যেহেতু এতদিন আমাদের সাথে ছিলেন, আমরা তাকে তার রাজনীতি বা তার যে ভাগ্য তিনি নির্ধারণ করেছেন, আমরা তাকে আমাদের ভাষা থেকে কোনো গালাগাল করব না বা আমরা তাকে দোষারোপ করব না। তিনি তার সিদ্ধান্ত নিয়ে তিনি তার রাজনীতির শেষ পেরেক মানে কফিনে শেষ পেরেক মেরেছেন, সেটা তার সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি, আমরা আমাদের মতো করে চলবো, শেষ পর্যন্ত লড়াই করব। এবং আমরা প্রত্যাশা রাখি যে শিক্ষার্থীরা এই যে দল কেন্দ্রিক যে প্যানেলগুলো আছে এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে চেষ্টা করা হচ্ছে, ভিন্ন রাজনীতির অপচেষ্টা করা হচ্ছে, সেগুলোকে আমাদের শিক্ষার্থীরা বয়কট করে আমাদেরকে ইনশাআল্লাহ আমাদের কাজের ভিত্তিতে তারা বিজয় করে আনবেন। আমরা শিক্ষার্থীদের জন্য গত ৪-৫ বছর যাবত রেগুলারলি ক্যাম্পাসে কাজ করছি। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে রেজিস্টার বিল্ডিং, সেই রেজিস্টার বিল্ডিং এর ডিজিটালাইজেশনের জন্য আমি ৭-৮ মাস আগে থেকে কাজ করছি। আমাদের পরিবহন সংকট যেটা আছে সেটার জন্য কাজ করছি। আমরা হচ্ছে আমাদের মেয়ে যারা ছিল তাদের জন্য টিএসসিতে আমাদের জায়গার দরকার ছিল, সেটার ব্যবস্থা করেছি। আমাদের সেন্ট্রাল মসজিদ সংস্কারের জন্য কাজ করেছি। আমাদের নারীদের যে নিরাপত্তা নিরাপদ জায়গাটা সেটা নিয়ে আমরা কাজ করেছি। আমাদের মাতৃত্বকালীন ছুটি, গর্ভধারণের হার কমানো, বেবিকার, এগুলো নিয়ে আমরা কাজ করে আসছি, অলরেডি কাজ করে আসছি, অন প্রসেসিং আছে। আমরা কারো কাছে কিংবা চটকদার ইস্তেহার দিয়ে যাওয়ার দরকার নেই। আমরা আমাদের কাজগুলো নিয়ে মানুষের কাছে যাচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি, ভোটারদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এই আমাদের সাড়াকে দেখে কারো ভীত হয়ে কেউ কেউ আমাদের প্যানেলকে শেষ মুহূর্তে এসে আবারও ভাঙার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। আমরা বলবো যে অপচেষ্টাকে আমরা রুখে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেই শক্তিশালী অবস্থানে আছে, আমাদের কেউ মনোবল ভাঙেনি। আমরা অনেকে আমাদের জন্য আফসোস করছেন, অনেকে ফেসবুকে পোস্ট করছেন যে জামাল ভাইয়ের জন্য বা আমাদের প্যানেলের জন্য একটা আফসোস যে আমাদের কোনো আসলে ক্ষতি হয়নি। বরং আমরা বলবো আমরা এই যে একটা ধাক্কা, এটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমাদের মনোবল একদমই চাঙ্গা আছে, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। ৯ তারিখ বিজয় ছিনিয়ে আমরা মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। আমরা মাঠ ছাড়বো না, আসলে আমরা শিক্ষার্থীদের জন্য মাঠে আগ থেকেই আছি, আমরা মাঠেই থাকবো আর কি। আমরা যদি শিক্ষার্থীরা পছন্দ করে আমাদেরকে বিজয়ী করবে, আমরা তাদের জন্য কাজ করব। যদি তারা মনে করে যে আমাদেরকে ছাড়া তারা নানানভাবে হয়তো অন্য কিছু দ্বারা প্রভাবিত হয়ে তারা যদি অন্যজনকে নিয়ে আসে, তাতেও সমস্যা নেই, আমরা মাঠে কাজ করবো। আমরা আগ থেকে কাজ করছি, কাজ চলমান। ফলশ্রুতিতে সাংবাদিক বন্ধুদের কাছে অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছে যে আমি পার্সোনালি একজন করে বলা এটা সম্ভব ছিল না। অনেকগুলো আজকে শিডিউল, একদম টানা শিডিউল, এর ভিতরে আসলে জানেন সব খুবই ব্যস্ততার মধ্যে আপনাদের জবাব দিতে পারিনি, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি যে আমি আমার জায়গা থেকে আমার ব্যাপারগুলো ক্লিয়ার করতে পেরেছি। আমি এবার আমার এজিএস প্রার্থী যিনি আছে ফাতিয়া শারমিন, এনিকে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব, অনুরোধ করব। তারপর হচ্ছে আপনারা আপনাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জামাল উদ্দিন খালিদকে। তিনি একটা স্বতন্ত্র নির্দলীয় প্যানেলকে লিড দিচ্ছেন এবং খুব সুন্দরভাবে গুছিয়ে প্যানেলটাকে কার্যকরীভাবে ফুটিয়ে তুলেছেন। সেই জায়গায় কোনো একক ব্যক্তির কারণে আমরা কেউ ভেঙে পড়বো না, পড়ছিও না, পড়ার আসলে কোনো কারণও নেই। পয়েন্ট একটাই, দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে একনিষ্ঠ কণ্ঠ জারি রাখার জন্য আমরা ডাকসুর মাঠে এসেছি। সেই লেজুর ভিত্তির ভয় দেখি আমাদেরকে মাঠ ছাড়া করার ভয় দেখাচ্ছে, লেজুর ভিত্তির হুমকি দেখাচ্ছে আমাদেরকে। লেজুর ভিত্তি এস্টাবলিশ করার জন্য আমাদেরকে তারা প্রমাণ করছে তারা শক্তিশালী দল, শক্তিশালী পার্টি। আজকে আমি তাদের চোখে চোখ রেখে বলতে চাই, আমরা দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধবাদী স্টুডেন্টরা এখনো মাঠে বসে আছি, মাঠে অবস্থান করছি, রাজপথে অবস্থান করছি। কিসের দলীয় লেজুর ভিত্তিক ভয় দেখাচ্ছেন আপনারা? কিসের মাদার পার্টি? কোথায় মন্ত্রীপাড়া? কোথায় লন্ডনের প্রেসক্রিপশন? কিসের ভয় দেখাচ্ছেন? আমরা এগুলো থেকে তৈরি হই নাই, আমরা মাঠে লড়াই করে করে তৈরি হয়েছি। আমরা অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকারের আওয়াজ তুলতে আমরা তৈরি হয়েছি। আমাদেরকে কোনো ভাই ব্রাদার আমাদেরকে কোনো প্যানেলে মনোনীত করে নাই।
আমরা নিজেরাই মনোনীত হয়েছি আমাদের ভাই বোনদের ভালোবাসার সূত্র ধরে আমরা হলে হলে যাচ্ছি, আমরা আমাদের ভাই বোনদের কাছ পর্যন্ত যাচ্ছি। আমরা যখন তাদেরকে বাস্তবতাগুলো বুঝাতে পারছি তারা দুঃখজনক ভাবে স্বীকার করছে, আপু আমাদেরকে তো অন্যভাবে বোঝানো হচ্ছে, আমাদেরকে দলীয় প্রার্থীরা এসে স্বতন্ত্র শাস্তেছে। তারা কিসের স্বতন্ত্র? যারা ভাই ব্রাদার কোরামের রাজনীতি করে তারা কিসের স্বতন্ত্র? যারা বিভিন্ন ইলেকশনে মনোনীত হয় প্যানেলে তারা কিসের স্বতন্ত্র? আর এবার তো স্বতন্ত্র রাজনীতির টুল চালু হয়ে গেছে। দুঃখজনক ভাবে বলতে হলো আমাদের ভাই বোনকে আমরা সেভাবে সর্বাঙ্গে সচেতন করতে না পারলেও আমরা অনেকটা আমাদের ভয়েস রেজ করে ফেলেছি। আমরা ইনশাল্লাহ 9 তারিখ আমরা মনোনীত হই বা না হই আমরা অলরেডি বিজয়ী, কারণ দলীয় লেজুর ভিত্তির বিরুদ্ধে আমরাই একনিষ্ঠ কণ্ঠ। আচ্ছা, এখানে আমি আরেকটু কয়েকটা ন্যারেটিভ মাঠে ছড়ানো হচ্ছে, এগুলোর একটু জবাব দিচ্ছি। আমার ব্যাপারে আমি বলে পার্সোনালি বলা হচ্ছে যে জামাল উদ্দিন খালিদ ভাই তো অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো প্রার্থী, ঠিক আছে, কিন্তু উনি মনে হয় জিতে দাঁড়ালে জিততেন। হ্যাঁ, উনি বিপি দাঁড়ানোতে ভোট কাটবেন, এই যে বলা হচ্ছে। একটা কথা বলে ডাকসু মুভমেন্ট গত নভেম্বর মাসে শুরু করেছিলাম আমি। ডাকসু নিয়ে লড়াইটা সবচেয়ে লম্বা সময় লড়াই করেছে আমি। পরবর্তীতে আমাদের সাথে বিনিময় মোল্লা ভাই এসেছেন, উনি অনশন করেছেন, সেটাই বেশি ফলা হয়েছে, আগেরটা বেশি ফলা হয় না মিডিয়াতে। যখন আমরা একাকি লড়াই করছিলাম আমাদের শিক্ষার্থীরা জানে ফলশ্রুতিতে কারো ভোট কাটার কথা নেই, আমার ভোট কেউ কাটতে পারে, কারণ ডাকসু নিয়ে আমি আটকে গেছিলাম। আরেকটা কথা বলবো, যিনি জিএস থেকে বের হয়ে আসতে পারেন তিনি বিপিতে কেন বের হয়ে আসতে পারবেন না? ঠিক, অযোগ্যতাটা কোন জায়গায়? তাহলে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আবার ছড়ানো হচ্ছে যে অমুক ভাই আসলে তো ছাত্র দলের আধিপত্যকে ঠেকাতে পারবে না, তাহলে ওনাকে যুক্ত করলে তো অমুক ভাই আসলে হয়তো ঠেকাতে পারবে। এই যে কথাগুলো বলা হয়, আমরা যারা ফেসিবাদে আমাদের ছাত্রলীগের বিরুদ্ধে এইভাবে লড়াই করে এই পর্যন্ত টিকে এসেছি, আমাদের নতুন করে রাস্তায় মাঠে নামি নেই। এখন যারা ভিভিপ্যাট হেভিপ্যাট তাদের অনেকে আমরা 5 আগস্ট আগে চিনতাম না, নতুন নতুন চেহারা দেখাচ্ছেন। তা আমরা তো আগ থেকে লড়ে আসছি, যখন কোনো ব্যাকআপ ছাড়াই ছাত্রলীগের বিরুদ্ধে লড়তে পেরেছি, এখনো টিকে আছি। ছাত্রদের ম্যান্ডেটে যখন বিজয় হয়ে আসবো, ছাত্ররাই তো আমার বড় শক্তি, সাথে থাকবে আমার প্রশাসনিক সাপোর্ট, তাহলে আমি কেন আধিপত্য থাকতে পারবো না? আমরা বলবো যে রাজনৈতিক আধিপত্যের বিরুদ্ধে আমার লড়াইটা ভাই, আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা, রাজনৈতিক দুর্বৃত্তের বিরুদ্ধে আমার লড়াইটা। আমাদের যে রাজনৈতিক চক্রটা আছে অতি রাজনৈতিক, আমি অরাজনৈতিক কথা বলছি না, আমি বলবো না বিরাজনীতিকরণের কথা আমি বলি না, রাজনীতি অবশ্যই থাকবে, থাকবে, নতুন ফ্রেমের রাজনীতি আসতে হবে। সেই রাজনীতি কেমন হবে সেটা আমরা ঠিক করবো, স্ট্রাকচারটা আমরা ঠিক করবো, যেহেতু আপনারা কেউ ঠিক করতে পারেননি। রাজনৈতিক সংগঠনগুলোর সময় ছিল গত 1 বছর ধরে আপনারা ঠিক করতে পারেননি। আমরা ডাকসু, এই জন্য আমরা ডাকসু মুভমেন্টে নেমেছিলাম এবং ডাকসুর মাধ্যমে আমরা ছাত্র রাজনীতির নতুন ফ্রেম, নতুন কাঠামো, স্ট্রাকচার আমরা হাজির করবো ইনশাআল্লাহ। আমাদেরকে দিতে হবে, আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা পারবো। এবং শিক্ষার্থীদের কাছে বারবার করে আমি বলবো, আপনারা হচ্ছে কে নাজিরা বাজারে গিয়ে রাত্রে খাওয়ায়, কে ক্যান্টিনে খাওয়ায়, এবং হচ্ছে কার কি পরিমাণ কর্মী বাহিনী মাঠে হাঁটছে, কি পরিমাণ হচ্ছে যে মিডিয়া হাঁটছে, এগুলো আপনারা না দেখে কারা আপনাদের জন্য কাজ করছে, কারা হচ্ছে নির্বাচিত হলে দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে আপনাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আমার কোনো দলীয় এজেন্ডা নাই, আমার এখানে কারো কোনো দলীয় এজেন্ডা নাই। তারা প্রত্যেকে বিজয়ী হলে ছাত্রদের এজেন্ডাই বাস্তবায়ন করবে, অন্য কিছু বাস্তবায়ন করার কোনো কথাই নেই তার জন্য। ফলশ্রুতিতে অনেকে আবার আরেকটা কথা বলেন যে যারাই বিজয়ী হয় তারা নাকি পরবর্তীতে রাজনীতি যায়, মানে এখন মনে করেন রাজনৈতিক সাজে পরবর্তীতে রাজনীতি হয়ে যায়। আরে ভাই, আমার তো এখনই রাজনীতি হওয়ার সুযোগ ছিল, আপনাদের যে দলের যারা ষড়যন্ত্র করছেন আপনাদের দলে যাওয়ার সুযোগ ছিল, আমরা তো যাইনি। আরেকটা কথা হচ্ছে যে রাজনীতি যদি করতে হয় সেটা 1 বছর পরে করলেও সমস্যা কি? আমরা শিক্ষার্থীদের জন্য 1 বছরের ম্যান্ডেট নিয়ে আসবো, 1 বছর কাজ করবো, তারপরে যে রাজনীতি করবো, সমস্যা নেই, ব্যক্তিগত কাজ করতেই পারে। কিন্তু এই ধরনের যে বয়ানগুলো ছড়ানো হচ্ছে, ন্যারেটিভগুলো ছড়ানো হচ্ছে, এগুলোর জবাব আমরা দিলাম। আপনারা সাংবাদিক বন্ধুগণ অন্যদের কাছে পৌঁছে দিবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটু দ্রুত করবেন। একটা প্রশ্ন, আপনি বললেন যে আপনি মাহিন সরকার তো নিশ্চয় আপনাদের মধ্যে এক ধরনের কমিটমেন্ট বা আপনার কি মনে হয় কেন তিনি এই জায়গাটা আপনার ছেড়ে চলে গেলেন বা আপনাদের সাথে কি পরিস্থিতি তিনি ফেস করেছিলেন সেটা একটা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ডিএস পদে আপনারা অন্য কাউকে সমর্থন দিলেন কিনা? ওকে, ঠিক আছে। 1 নম্বর কথা হচ্ছে, শুনেন, আমি আগে এই কথাটার উত্তর দিয়েছি যে আমরা হচ্ছে স্বতন্ত্র প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী সবাই, মানে এমন স্বতন্ত্র কোন অর্থ স্বতন্ত্র অরাজনৈতিক স্বতন্ত্র দান, আমরা বলবো যে আমরা নানান জায়গা থেকে আসছি, নিজেদের যোগ্যতা নিজেদের দাঁড়িয়েছি, একসাথে হয়েছি। তো মাহিন যেহেতু রাজনীতি করতে চেয়েছে, সে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিল, সে হচ্ছে মূলত আমি যদি ইতিহাস তুলে ধরতে, আসলে মাহিন কিন্তু ডাকসু নিয়ে আন্দোলন শুরু করেছিল জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। তারপর তাকে হুমকি দেওয়া হয়েছিল, তুমি যদি ডাকসুতে থাকো ডাকসুই হতে দেওয়া হবে না। এটা কারা হুমকি দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন। তারপরে সে জাতীয় রাজনীতিতে চলে যায়, সেখান থেকে পরে সেখানে হয়তো সে অবস্থান তৈরি করতে পারে না, সে আবার ব্যাক আসে ছাত্র রাজনীতির জন্য, ডাকসু করবে এটা বলে। কিন্তু আসার পরে শুরু থেকে তার উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। আমাকেও বলছিল, ওর মাহিনের যে স্ত্রী, তার সাথে আমাদের কথা হচ্ছিল, সে খুব বলছিল যে সে খুবই ডিপ্রেস অবস্থায় আছে। মাহিন যে এতদিন আমাদের সাথে ছিল আসলে স্বাভাবিক অবস্থায় ছিল না, এবং একটা ব্যক্তির সমস্যা থাকতে পারে, মাহিনের নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, সেটা তার, সেটার বিচার করবে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা, তাকে ভোট দিবে না। কিন্তু কথা হচ্ছে তাকে এভাবে হুমকি ধমকি দিয়ে নানান কিছু প্রকাশ করে দেওয়ার অনেক কিছু করা হয়েছে, সেগুলো আমি বলতে চাই না, এগুলো যেহেতু ডকুমেন্টস হাতে নাই আমি মুখে বলতে চাই না, আপনারা খোঁজ করে নিতে পারেন।
তো তার সাথে আমাদের আসলে ওই ধরনের প্রতিশ্রুতি না, আমাদের ছিল যে আমরা একসাথে লড়াই করব। যদি কোনো জায়গায় আমাদের কেউ যদি কোনো সমস্যা হতে পারে, কারো কারো ব্যক্তিগত সমস্যা হতে পারে ভাই, ব্যক্তিগত সমস্যা থেকেও কেউ চলে যেতে পারে। তো ফলশ্রুতিতে সে এভাবেই গিয়েছে। আমাকে সে গতকাল রাত্রে জানিয়েছিল যে খুবই চাপের মধ্যে আছে, তার এলাকার লোকজন তাকে কল দিয়ে কান্নাকাটি করছে, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, সে আর টিকতে পারছে না। আমি বললাম তারপর আপনি ভেবে দেখেন, অল্প আর সময় 2-3 দিন, শেষ মুহূর্তে ছেড়ে যায় না, যদি যান আপনার কিন্তু রাজনীতি শেষ। হয়তো সে চাপটা নিতে পারেনি, সেই জন্য চলে গিয়েছে। আমরা বলবো যে সেটা সে ভুল করেছে, আমরা আমাদের দিক থেকে একটুটুকুই বলতে পারি। আর জিএস পদে আমরা কাউকে সমর্থন দিব কি দিব না, এই ব্যাপারে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। কারণ হচ্ছে আমরা আসলে সমর্থন দেওয়ার মতো কোনো লোকজনকে এখনো পাচ্ছিও না। আমরা এটা বসেছি, আমরা ডিসকাশন করব। আর আমরা শুধু শুধু কাউকে সমর্থন দিব না, আমরা মনে করি সমর্থন দেওয়ার কিছু না, এটা তো শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে। আমরা কাউকে সমর্থন দেওয়ার মানে কি? এই যে মাহিন একজনকে সমর্থন দিয়েছে, সে কি জয়ী হয়ে যাবে? শিক্ষার্থী তাকে ভোট দিয়ে দেবে? এটা কেমন কথা? শিক্ষার্থীরা ভোট দিয়ে বের করবে, আমরা কাকে সমর্থন দিই না, এটা কোনো ম্যাটার না। ঠিক। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে নাজিরা বাজারে বিভিন্ন জায়গায় গিয়ে খাওয়াচ্ছে রাতে বিভিন্ন সময়, কারা খাওয়াচ্ছে এবং আপনারা এটা হোটেল মালিকরা এটা উত্তর ভালো দিতে পারে। আমি বলি যে আমরা আসলে এই যে বললেন খাওয়াচ্ছে, আপনারা নিজেরা তদন্ত করেন। না, একটু বলতেছি মানে এটা এমন একটা ওপেন সিক্রেট, যদি নির্বাচন কমিশন আস্তে আস্তে সাইড টক না, আমি বলছি হচ্ছে কি শুনেন, এটা এমন ওপেন সিক্রেট একটা ব্যাপার, আপনারা যদি একটু মিডিয়া নিয়ে নিজেও রাতে যান, নিজেও অনেককে ধরতে পারবেন। ব্যাপার হচ্ছে যে আমাদের প্রশাসনও জানে, হ্যাঁ, জানার পরে এগুলো করা হচ্ছে না। আমি যদি স্পেসিফিকলি বলি, আমি আসলে বলা দরকার, আমি মনে করি শিক্ষার্থীদের জানা দরকার, এটাতে ছাত্র দল, ছাত্র শিবির, বাকচাষ এমনকি স্বতন্ত্র অনেকে জড়িত আছে। এবার বাকিটা আপনারা খোঁজ করে নেন। আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা ওই যে রাজনৈতিক অতি রাজনীতির যে চক্রটা, সেই চক্রটা আমাদের শিক্ষার্থীদেরকে আবার ঢুকতে চাই না, নিতে চাই না। আমরা 5 আগস্টের পর একটা নতুন নেতৃত্ব চেয়েছিলাম, নতুন ফ্রেম চেয়েছিলাম, তারা সেটা দিতে ব্যর্থ হয়েছে। এখন ইনশাআল্লাহ আমাদের মাহিন সরকারের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। তো আপনারা জুলাই অভ্যুত্থানের পরে আগের যে রাজনীতি, পরের যে রাজনীতি, সেই রাজনীতিটাকে যদি এখনো চাপ সৃষ্টির রাজনীতি করেন, সেখানে আপনাদের স্ট্যান্ডটা কি হবে? আপনারা ওটাই তো আমরা বারবার বলছি, আমরা যে নতুন রাজনীতি চেয়েছিলাম, যারা জুলাইয়ের সামনে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সব দলেরই বলবো, কিন্তু তারা আসলে নিজেরাই আর নতুন রাজনীতি আনতে পারেন না, তারা ব্যর্থ হয়েছেন। তারা এখন ওই আগের রাজনৈতিক যে চাপা সৃষ্টি করা, ভাই বেরাদারের রাজনীতি, ভাই বেরাদার কোরআনের রাজনীতি, এগুলোই আবার করছেন তারা। এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমরা চেয়েছিলাম, এই যে আপনারা ডাকসুতে দেখেন না, আমরা সামনাসামনি খুব হাসি মুখে চলতেছি, সব প্রার্থীর সাথে সাক্ষাৎ করতেছি। আমরা তো চাইছি যে এটা শুধু সামনে থাকবে না, এটা সামগ্রিকভাবেই থাকবে। আমাদের ভিতরে লড়াইটা হবে জ্ঞান ভিত্তিক, তর্কের লড়াই হবে, যুক্তির লড়াই হবে। এইসব যে ভিন্ন রাজনীতি, যে পিছন থেকে আপনার তথ্য বের করে দেওয়া, অপরের এসব করে দেওয়া, হুমকি দেওয়া, এগুলো চলবে না। কিন্তু সেগুলো তারা করছে। শেষ মুহূর্তে তারা শিক্ষার্থীদের উপর আস্থা হারিয়ে ফেলেছে। তাদের তো শিক্ষার্থীদের উপর আস্থা রাখার দরকার ছিল, যে শিক্ষার্থীরা তাদেরকে ভোটে দিতে হবে, কিন্তু তারা শিক্ষার্থীদের উপর আস্থা হারিয়ে তারা এখন পিছনে কাজ থেকেই আমাদের প্যানেল নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করা হয়েছে এবং হচ্ছিল। এই প্যানেলটা ভাঙার জন্য আপনারা হয়তো ভাবতেছেন যে আজকে প্রথম কোনো স্টেপ হয়েছে কিনা। আমাদের মিডিয়া থেকে আড়াল করে দেওয়া, আমাদের ভয়েসগুলো সামনে না আসা, কোনো রকম কাভারেজে না রাখা, সব জায়গা থেকে মাইনাস করা, এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্রথম দিন থেকে যাচ্ছে। কিন্তু আমরা লড়াই অফ করিনি, কারণ বললাম তো, আমাদের এই জামালউদ্দিন খালিদ ভাই, অ্যানিয়াপু বা মাহিন ভাই, তিনজন আমাদের প্যানেলের শক্তি ছিল না। আমাদের প্যানেলের শক্তি আমরা সবাই ছিলাম, এই কারণে প্রথম দিন থেকে আমাদের ভাঙতে পারেনি। লাস্ট কোপটা আমাদের এইভাবে দেওয়া হয়েছে, মন্ত্রীবার থেকে সেই কোপটা আসছে যে আমাদের প্যানেলে লাস্ট একটা আঘাত করা যায় কিনা, যাতে আমাদের শেষ মুহূর্তে আমাদের বসাই দিয়ে যাওয়া যায় কিনা, এই লাস্ট 3 দিন আগে। কিন্তু আমরা এখন পর্যন্ত একদম ক্লিয়ার ভাবে বলতে চাই, আমরা প্রথম দিন থেকে থামি নাই। আমরা ইনশাল্লাহ এই ডাকসু হওয়ার পরও আমরা থামবো না। আমাদের যে কাজ চলতেছিল সেটা চলবে। আর আপনারা যত ধরনের অপরাধ নীতি করতেছেন, যত ধরনের ষড়যন্ত্র করতেছেন, আপনারা করতে থাকেন। আমরা এটার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, আজকেও দাঁড়াবো, কাল এবং আগামীতেও দাঁড়াবো ইনশাল্লাহ। আমি একটা লাস্ট কথা বলি, যে জিএস প্রার্থীর অপর প্যানেলের জিএস প্রার্থীকে জোর করে চাপ প্রয়োগ করে বসিয়ে তার সমর্থন আদায়ের দরকার হয়। স্টুডেন্টের ম্যান্ডেটের উপর তার ভরসা নাই, তার নির্বাচন করার আর নৈতিক সার্থকতা কতটুকু আছে, এটা আমি শিক্ষার্থীদের উপর ছেড়ে দিব। ঠিক। ভাই, আপনার খাওয়ানোর কথা বলছেন, এটা তো আন্তর্জাতিক লঙ্ঘন হয়। আপনার রিটার্নিং অফিসারের কাছে কোনো আনুষ্ঠানিকভাবে অভিযোগ ভাই কথা বলে অনেক অভিযোগ গেছে। এখন আনুষ্ঠানিক অভিযোগ কি প্রত্যেক বেলা দিতে হবে নাকি? সংবাদ সম্মেলন করে গত 2 দিন না 3 দিন আগে মহসিন হলের ক্যান্টিনে একজন কেন্দ্রীয় ভিপি পদপ্রার্থী এবং হল ভিপি পদপ্রার্থী দুজন মিলে খাওয়াচ্ছিলেন। সেখানে অন্য প্রার্থীরা হল প্রশাসনকে ডেকে এনে সরাসরি হাতে নাতে ধরাই দিচ্ছে। কিন্তু সে নিউজ আপনারা জানেন কেউ? না একটা শোকজ করেছে, না একটা নিউজ হয়েছে। তাহলে এত অভিযোগ দেওয়ার লাভ কি? আমরা এই বলতে পারি আসলে কিছু করার নাই।
প্রশাসন সম্পূর্ণ পার্সিয়াল আচরণ করছে, সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ। এখন এটার বিচার আমাদের ভোটাররা করবে। কালকে শহীদুল্লাহ হলে 170 জন স্টুডেন্টকে নাজিরা বাজারে গিয়ে খাওয়ানো হয়েছে, এটা নিয়ে ওপেন নিউজ হয়েছে। আমার প্রশাসনের এখন পর্যন্ত সন্ধ্যা 7টা বাজে ভূমিকা কোথায়? খালিদ ভাই, আপনাকে প্রথম তারিখে দেখা গেছে যে অনেকেই একটা প্রোগ্রামে আপনারা এই বিষয়ে কোনো অভিযোগ ওসব আলাদা। না ওগুলো হচ্ছে আলাদা ভাই, আমার কথা ওগুলো না। তারা হচ্ছে যেহেতু গণ অভ্যুত্থানের সামনে থেকে লড়াই করেছে, তাদের একটা জায়গা আছে, পিছনে কি করেছে সেটা এখন গ্রহণযোগ্য ধর্তব্য না। কিন্তু আমরা বলবো যে গণ অভ্যুত্থানের কেউ একজন নায়ক সামনে ছিল, এটাই তার মানে তাকে এটা বেছে তাকে সামনে আসতে হবে, ভোটে দাঁড়াতে হবে, এটা কোনো দরকার নাই। বরং এটা তার সম্মান, এটা তার সম্মানের জায়গা ধরে রেখে সে শিক্ষার্থীর জন্য কাজ করুক, শিক্ষার্থীরা তাকে বেছে নেবে। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই।